TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন, কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, বারবারই আমরা এই কথাটি বলি, আমরা যারা আমেরিকায় আসি প্রথম স্বপ্নটি থাকে আমার জন্য একটি বাড়ি, আমার স্বপ্নের বাড়ি। আজকের অনুষ্ঠানে সেই বাড়ি ক্রয় নিয়েই যদিও কথা বলবো, কিন্তু পাশাপাশি বাড়ি ক্রয়ের জন্যে আমি তো ইচ্ছা করলেই বাড়ি কিনতে পারবো না, নিশ্চয়ই একজনের সহায়তা লাগে। সেই কে? তিনি একজন রিয়েলটর। তিনি আমাকে বাড়ি খুঁজে দিলেন, পছন্দ করিয়ে দিলেন, কিন্তু এতেই তো যথেষ্ট নয়। এটা বাস্তবায়ন করার জন্য আমার অর্থের প্রয়োজন। তিনি কে? তিনি একজন মর্গেজ অফিসার হতে পারেন, লোন অফিসার হতে পারেন। আজকের আলোচনায় যদিও অনুষ্ঠানটি দুটো ভাগে ভাগ করেছে আমরা, কিন্তু বিষয় একটি, এই রিয়েলটর এবং হোম লোন অফিসার দুজনের সমন্বয়ে আজকে আমাদের আলোচনা। অর্থাৎ আমার স্বপ্নের বাড়ি, যেটা আমি স্বপ্ন দেখছি সেটা আমি কিনব, এবং সেটা মেটেরিয়ালাইজ করব কিভাবে, বাস্তবায়িত করব কিভাবে, সেজন্য হোম লোন অফিসার আমাকে কিভাবে সহায়তা করতে পারবেন। এই দুটো বিষয়ের সংমিশ্রণে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু আমেরিকায় একটি স্বপ্নের বাড়ি। এই বাড়ি ক্রয়ে হোম লোনের প্রস্তুতি আপনি কিভাবে নেবেন, এটি আমাদের আজকের আলোচনার বিষয়। সুপ্রিয় দর্শক, এর বাইরেও এই বিষয়ের উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্যে আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828। এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, অনুষ্ঠানের প্রথম অংশে অংশগ্রহণ করছেন নাজনীন মির্জা, সিইও অফ মির্জা রিয়েল এস্টেট অ্যাডভাইজার। যা নাজনীন মির্জা, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই আপনাকে, ধন্যবাদ টিবিএন কে, ধন্যবাদ টিবিএন এর দর্শকদেরকে যারা আগামী কিছুটা সময় আমার সাথে থাকবেন। নিশ্চয়ই আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করতে পারবো। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এই সময়ে, মানে যে কঠিন একটা অবস্থা চলছে আবহাওয়ার দিক থেকে, সেই সময় আমাদের সাথে স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন, এবং একটি স্বপ্নের বাড়ি যেটা আমরা কিনতে চাই সেটা আমরা কিভাবে বাস্তবায়িত করতে পারি সেটি নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে এই দুটো বিষয়ের উপরে একটি ছোট্ট ভূমিকা আমি দর্শকদেরকে শেয়ার করতে চাই। সুপ্রিয় দর্শক, ধরুন আপনি আমেরিকায় আছেন, পরিবার বড় হচ্ছে, বাড়ি ভাড়া বাড়ছে, আর আপনার মনে প্রশ্ন জাগছে, এবার কি নিজের একটা বাড়ি কেনার সময় হয়ে গেছে? কিন্তু এই সিদ্ধান্তটা যতটা আবেগের তার চেয়েও বেশি বাস্তবতার। কারণ আমেরিকায় বাড়ি কেনা মানে শুধু পছন্দের একটি ঘর বেছে নেওয়া নয়, বরং এটা একটি আইনি, আর্থিক ও কৌশলগত সিদ্ধান্ত, যেখানে একটি ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে আপনার উপর অনেক বড় প্রভাব ফেলতে পারে। তাই এক্ষেত্রে প্রথম প্রশ্নটা হওয়া উচিত, আমি কি একা একাই পথে হাঁটবো, নাকি একজন অভিজ্ঞ রিয়েলটরের সহায়তা নেব? কারণ একজন দক্ষ অভিজ্ঞ রিয়েলটর শুধু বাড়ি দেখেন না, তিনি বাজার বোঝেন, লোকেশন বিশ্লেষণ করেন, স্কুল ডিস্ট্রিক্ট, রিসেল ভ্যালু, প্রপার্টি ট্যাক্স, সব কিছুকে একসাথে মিলিয়ে আপনাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করেন। অন্যদিকে আপনি যত সুন্দর বাড়ি পছন্দ করুন না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন থেকে যায়, আমি কি এই বাড়ি কেনার জন্য এখনই আর্থিকভাবে প্রস্তুত? আর এখানেই আসে হোম লোনের প্রস্তুতির বিষয়টি। অনেকেই বাড়ি খোঁজা শুরু করেন, কিন্তু জানেন না তাদের ক্রেডিট স্কোর কী অবস্থায় আছে, ডাউন পেমেন্ট কতটা দরকার, মাসিক কিস্তি আদৌ তাদের আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। আর তখনই একজন হোম লোন অফিসার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন, কারণ তিনি শুধু লোন দেন না, তিনি আপনার আর্থিক অবস্থা বিশ্লেষণ করেন, আপনাকে অবহিত করেন আপনি কতটা লোনের যোগ্য, কোন প্রোগ্রাম আপনার জন্য নিরাপদ, আর ভবিষ্যতে আপনার মানসিক আর্থিক বিষয়ের উপরে যাতে অনেক বেশি চাপ না পড়ে সেই পরিকল্পনাও তিনি গড়ে দেন। সে কারণে আজকের অনুষ্ঠানে আমরা তিনটি বিষয়কে এক সূত্রে আনতে চেষ্টা করব। যেমন, একজন ক্রেতা কিভাবে একজন রিয়েলটরের সহায়তা নেবেন, বাড়ি বাছাইয়ের সময় কোন বিষয়গুলো মাথায় রাখবেন, এবং বাড়ি কেনার আগেই কিভাবে হোম লোনের জন্য নিজেকে প্রস্তুত করবেন। বিশেষ করে যারা প্রথমবার বাড়ি কিনতে যাচ্ছেন, নতুন ইমিগ্র্যান্ট, বা যারা এতদিন ভাড়া বাড়িতে থেকেছেন, আজকের এই আলোচনা তাদের জন্য হতে পারে একটি স্পষ্ট দিক নির্দেশনা।
কারণ সঠিক তথ্য, সঠিক মানুষ আর সঠিক পদ্ধতি থাকলে স্বপ্নের বাড়ি আর স্বপ্ন হয়ে থাকে না, তা বাস্তবে পরিণত হয়, আর আমরা সেই বাস্তবতার পথটাই খুঁজে নেব। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। আমেরিকায় একটি স্বপ্নের বাড়ি, বাড়ি ক্রয়ে হোম লোনের প্রস্তুতি কিভাবে নেবেন। নাজনীন মির্জা, এতক্ষণ আজকের আমাদের এই বিষয়টির উপরে একটু ভূমিকা আমি দিয়েছি। আপনার কাছে বিস্তারিতভাবে জানতে চাইব যে এই যে স্বপ্নের বাড়ি যে কথাটি আমি বলছি, এই স্বপ্নের বাড়ি বলতে আমাদের প্রায় সবারই একটা ভীষণ আবেগ কাজ করে, কিন্তু বাস্তবে বাড়ি কেনার আগে একজন ক্রেতার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি কি নেওয়া উচিত বলে আপনি একজন অভিজ্ঞ রিয়েলটর, আপনার কাছ থেকে কি পরামর্শ আমরা পেতে পারি? ধন্যবাদ জানাবে আপনার প্রশ্নের জন্য। তো আমেরিকান ড্রিম, একটা বাড়ির মালিক হওয়া, এটা আমাদের বেশিরভাগ ইমিগ্রেন্ট ফ্যামিলিরই একটা স্বপ্ন। তো যেহেতু এটা অনেক বড় একটা পারচেজ, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই লাইফের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে একটা বাড়ি কেনা। সেক্ষেত্রে আপনার প্রস্তুতিটা হবে, আর্থিক প্রস্তুতিটা সবচেয়ে প্রথমে। এবং আর্থিক প্রস্তুতির জন্য অবশ্যই যেটা আমরা দেখি মার্কেটে, যে 99% লোকেরই একটা হোম লোনের প্রয়োজনীয়তা পড়ে। হয়তো 1% কি 2% আছে যারা পুরোপুরি ক্যাশ বায়ার, যেটা আমরা বলি। তো আমি দুইটা দিকই আলোচনা করব অল্প অল্প করে, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা আছে। ক্যাশ বায়ার যারা আছেন, এটা বাংলাদেশের মতো একটা ব্যাপার না যে আপনি ব্রিফকেস ভর্তি মানি নিয়ে বাড়ি কিনতে চলে যাবেন। এখানে কিছু রেগুলেশনস, অর্গানাইজেশন আছে। সেক্ষেত্রে আপনার যদি আপনি ক্যাশ বায়ার হন, ওই টাকাটা আপনার নো ম্যাটার হোয়াট ব্যাংকে থাকতে হবে, এবং ব্যাংকে গত অন্তত পক্ষে 1 মাস এই টাকাটা সিজনড হতে হবে। তো এটা গেল ক্যাশ বায়ারের সাইড। এখন যেই বড় পোর্শনটা আছে যারা লোন নিয়ে বাড়ি কিনবেন, তাদের প্রস্তুতিটা কি? লোন যখন ব্যাংক দিচ্ছে তখন 3টা জিনিসের উপরে ভিত্তি করে দিচ্ছে। সর্বপ্রথম হচ্ছে আপনার ইনকাম, সেটা আপনি W2 এমপ্লয়ি হতে পারেন অথবা 1099 এর থ্রুতে আপনার ইনকাম হতে পারে। দ্বিতীয় হচ্ছে আপনার অ্যাসেট। অ্যাসেট বলতে যেটা বোঝাচ্ছে যে আপনি ডাউন পেমেন্ট কত দিচ্ছেন, সেটা প্রোগ্রামের উপরে ভিত্তি করে 5% হতে পারে, 20% হতে পারে, বা আপনার হয়তো তার চেয়ে বেশিও থাকতে পারে। যে রুলটা আমি আগে বলেছি, যে যেই টাকাটা আপনি ডাউন পেমেন্ট এবং ক্লোজিং এর জন্য ইউজ করবেন, সেটা অবশ্যই ব্যাংকে সিজনড হতে হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট। আপনার হঠাৎ করে ক্যাশ নিয়ে এসে, সেটা ইভেন যদি 5,000ও হয়, অল্প কিছু পোর্শনও হয়, সেটাও আপনাকে সোর্সিং দেখাতে হবে এবং ব্যাংকে সিজন দেখাতে হবে। কিছু কিছু লোক আছে যারা বলে যে আমরা গিফট মানি অ্যাপ্লাই করব বাড়ি কেনার ক্ষেত্রে ডাউন পেমেন্ট বা ক্লোজিং কস্টের জন্য। গিফট মানিটাও আপনার যেই ডোনার আপনাকে টাকাটা দিচ্ছে অ্যাজ আ গিফট, সেই অ্যামাউন্টটা তার ব্যাংকে সিজন থাকতে হবে। তার মানে গত 2 মাস ওই পরিমাণ টাকাটা তার ব্যাংকে থাকতে হবে। এবং ফাইনালি আরেকটা যেই জিনিসটা দেখা হয় আপনাকে লোন দেওয়ার জন্য, সেটা হচ্ছে ক্রেডিট স্কোর। ক্রেডিট স্কোর ব্যাংক সাধারণত প্রেফার করে বেটার ক্রেডিট স্কোর, যেটাতে আপনার ইন্টারেস্ট রেটটা বেটার হবে। সেটা হচ্ছে আপনার 740 এন্ড হাই, যত হাই তত ভালো। আর এমনিতে নিম্নে আপনার 580 থেকে 620 ক্রেডিট স্কোর পর্যন্ত আপনি লোন অ্যাপ্রুভ হন। কিন্তু একটু ঝুঁকি থেকে যায়, সেটা হচ্ছে যাদের ক্রেডিট স্কোরটা কম, তাদের ইন্টারেস্ট রেটটা হয়তো একটু হাই হতে পারে। তো আর্থিক সুবিধার জন্য, আপনারা আর্থিকভাবে প্রস্তুতির জন্য এই 3টা জিনিস সবকিছু আপনারা রেডি রাখবেন। আপনাদের ট্যাক্স রিটার্ন, আপনাদের ক্রেডিট স্কোরটা তো আপনার ব্যাংক থেকেই পুল করছে, আর আপনার যে টাকাটা আপনি ডাউন পেমেন্ট দিচ্ছেন, সেটা ব্যাংকে সিজন থাকতে হবে। আপনি খুব সুন্দর করে বলেছেন যে আমরা যদি বাড়ি কিনতে চাই তাহলে আমার প্রস্তুতিটা কি থাকতে হবে। প্রথম প্রস্তুতির কথা বললেন, তো বাড়ি প্রস্তুতি হয়তো আমি নিচ্ছি, কিন্তু লোকেশন একটা ব্যাপার আছে, পছন্দের জায়গার একটা বিষয় আছে। তো সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে বাড়ি কেনার আগে লোকেশন নির্বাচন, এবং সেই লোকেশন নির্বাচনের মধ্যে স্কুল ডিস্ট্রিক্ট, কারণ আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা থাকবে তাদের ভালো পড়াশোনার বিষয়টি আমাকে দেখতে হবে। ক্রাইম রেট কেমন আছে, কারণ আমেরিকা বললেই তো আর আমরা বুঝি না যেটা একদম স্বর্গ হয়ে আছে, তা তো নয়, এখানেও অপরাধ আছে, কম বেশি থাকুক কম থাকুক। তাহলে সেক্ষেত্রে ক্রাইম রেট কেমন, ভবিষ্যতের ডেভেলপমেন্ট, অর্থাৎ আমি যেখানে কিনবো সেটা পরবর্তীতে কি ধরনের উন্নতি হতে পারে, এই বিষয়গুলি বাড়ি কেনার ক্ষেত্রে কেন সবচেয়ে বেশি প্রভাব ফেলে, কিংবা বাড়ির ভবিষ্যৎ মূল্যের উপর বিষয়টিকে কেন এত জোর দেওয়া হয়,
আপনার এই দীর্ঘদিনের এই রিয়েলটর হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এই বিষয়টি আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ রানা ভাই। আমার কাছে যখন কোনো বায়ার আসে তখন আমি পার্সোনালি অনেক স্ট্রাকচার ওয়েতে কাজ করতে পছন্দ করি। একজন বায়ার আসলে ১ম যেই জিনিসটা আমি আপনার সাথে এইমাত্র শেয়ার করলাম যে ফাইন্যান্সিয়াল রেডিনেস, আর্থিকভাবে কতটুকু উনি তৈরি, ওইটা আগে মেজার করা হচ্ছে। ২য় জায়গায় যাওয়া হচ্ছে যে যেই ফ্যামিলিটা আসছে বা যে কাপল আসছে, অনেক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নিউ হোম ওনার যারা হতে চাচ্ছেন, ফার্স্ট টাইম হোম বায়ার, নিউ কাপলও আছেন। তো উনাদের কাছ থেকে আমি ১ম উনাদের নিড অ্যান্ড ওয়ান্টটা শুনতে চাই। যে উনারা কোথায় থাকতে চাচ্ছে, কি প্রেফার করছে, ক্রাইটেরিয়াস গুলো কি। যেমন যদি ওইটা ফ্যামিলি হয়ে থাকে তাহলে তাদের কাছে স্কুল ডিস্ট্রিক্টটা ইম্পর্টেন্ট। স্কুল ডিস্ট্রিক্টের জন্য অ্যাজ আ রিয়েলটর আমি সরাসরি তাকে বলতে পারি না কোন স্কুলটা ভালো কোনটা খারাপ, কারণ আমি জানি না স্কুলের ক্ষেত্রে তাদের মাপকাঠিটা কি। আমি এই ক্ষেত্রে তাদেরকে একটা অ্যাপ বা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেই, সেটা আমি আপনাদেরকেও বলে দিচ্ছি। সেটা হচ্ছে niche.com, niche.com। এই জায়গায় গেলে আপনি আপনার স্কুল ডিস্ট্রিক্ট সম্পর্কে জানতে পারবেন। ধরুন আপনি একটা নেইবারহুড পিক করলেন, ওই নেইবারহুডের স্কুল ডিস্ট্রিক্টের নাম বের করা গুগলের থ্রুতে কোনো ব্যাপার না। ওই niche.com এ যে আপনি যখন স্কুল ডিস্ট্রিক্টের নেমটা দিয়ে দিচ্ছেন তখন পুরো একটা রিপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন। আপনার স্টুডেন্ট টু ইনকাম, স্টুডেন্ট টু টিচার রেশিও, আপনার একাডেমিক্স, কলেজ অ্যাপ্লিকেশন, কলেজ অ্যাকসেপ্টেন্স, পুরো একটা ডিটেল পেয়ে যাচ্ছেন। এটা বেশিরভাগ প্যারেন্টসকে অনেক সাহায্য করে। দ্বিতীয় যেটা আসছি আমরা ক্রাইম রেট যেটাকে বলছি, ক্রাইম রেটের ক্ষেত্রেও এখন আমি অ্যাজ আ রিয়েলটর আমি যদি তাকে মুখে বলি এই নেইবারহুডটা খুব ভালো, এই নেইবারহুডটা একটু খারাপ হতে পারে, এটা আসলে তেমন কোনো কিছু ম্যাটার করে না। এবং অনেকেই মনে করে যে আচ্ছা উনি তো এই বাড়িতে এই নেইবারহুডে থাকবেন না, তো উনি তো সব জায়গাকেই ভালো বলবেন। এই ক্ষেত্রে আমি একটা অ্যাপের সাহায্য নেই, আমি ওনাদেরকে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস এবং অ্যাপ অ্যাড্রেস দিয়ে দেই। আমি আপনাদের সাথে শেয়ার করছি। স্পট ক্রাইম নামে একটা অ্যাপ আছে, আরেকটা আছে ক্রাইম লোকাল। এইখানে আপনি জিপ কোড দিলে ওই নেইবারহুডের ক্রাইম রেটটা আপনি নিজেই দেখতে পারবেন। সো আপনি নিজেকেই নিজে এডুকেট করতে পারবেন। তারপর একটা বড় ব্যাপার আসে কমিউট। কারণ আমাদের এখানে যারা বাড়ি কিনছেন তারা অনেকেই কাজ করছেন, কারো হয়তো ম্যানহাটন যেতে হচ্ছে, কারো হয়তো লোকাল জায়গাতে কাজ করছেন। সো কমিউটটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ট্রেন স্টেশনের কাছে কিনা বা উনি যেই জায়গায় কাজ করতে যাচ্ছেন ওইখানে যেতে ওনার কতটা সময় লাগবে, সেটা হাইওয়ের কাছে হোক অথবা ট্রেন নেওয়া হোক। তারপর আসে যদি বয়স্ক কেউ বাড়ি কেনেন, তার কাছে কিন্তু স্কুল ডিস্ট্রিক্টটা ইম্পর্টেন্ট না, তার কাছে কমিউটটা ইম্পর্টেন্ট, হসপিটাল আশেপাশে আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা নেইবারহুড বাছাই করার ক্ষেত্রে বা বাড়ি কেনার ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং মার্কেট কিনা। তো যেহেতু এটা ওনার লাইফের অনেক বড় একটা ইনভেস্টমেন্ট, উনি একদিনের জন্য এই বাড়িটা কিনছেন না, লং টার্মে বা বিগত 5 বছরে ওই নেইবারহুডটা কি বাড়ির ভ্যালু কি আপ করছে নাকি ডাউন করছে, এটা একজন অভিজ্ঞ রিয়েলটর আপনাকে বলতে পারবে। এটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে জানা, যেহেতু বাড়িটা কেনা একটা ইনভেস্টমেন্ট, যে আগামী 10 বছরে আমার এই বাড়ির মূল্যটা কত হবে, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা এই দিকটাও দেখলাম, লোকেশন নির্বাচনের দিক থেকে অনেকগুলো বিষয় এখানে এসেছে, স্কুল ডিস্ট্রিক্ট, ক্রাইম রেট, তারপরে যাতায়াত বা অন্যান্য বিষয়গুলো, হসপিটাল ইত্যাদি ইত্যাদি। এবং অনেক ক্ষেত্রে অনেকেই চায় যে বিভিন্ন ধর্মের ক্ষেত্রে তার ধর্মের উপাসনার বা যেমন মসজিদ হতে পারে, মন্দির হতে পারে, গির্জা হতে পারে, সেগুলো আছে কিনা, এবং ডেভেলপমেন্টের যে বিষয়টা সেটা তো রয়েই গেল। তো এগুলো সবই আমার হয়ে গেল, কিন্তু এখানেই তো শেষ নয়। একটা বাড়ি কিনতে গেলে আমাকে প্রি অ্যাপ্রুভাল নেওয়ার দরকার পড়ে, এটি না হলেও বাড়ি কেনাটা সহজ ব্যাপার নয়। তো এই আমেরিকায় বাড়ি কেনার ক্ষেত্রে যে প্রি অ্যাপ্রুভাল কেন এতটা গুরুত্বপূর্ণ, এটি না থাকলে কি ধরনের ঝুঁকি তৈরি হয় বলে আপনি মনে করেন? খুবই সুন্দর প্রশ্ন। প্রি অ্যাপ্রুভালটা সবসময় খুবই ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র যে বাড়ি আপনি অফার দেবেন সেজন্যই যে লাগবে তা কিন্তু না। এটা আপনাকে আপনার ক্রয় ক্ষমতাটা বলে দিচ্ছে। আপনার ইনকাম, আপনার ক্রেডিট স্কোর, আপনার ডাউন পেমেন্ট যে পরিমাণ আছে সেটার উপরে বেস করে আপনি কিন্তু একই সঙ্গে জেনে যাচ্ছেন যে আপনার
এই মূল্যের বাড়িটা কিনলে আপনার মান্থলি পেমেন্টটা কত হবে। এবং আমরা একটা টার্ম ইউজ করি, এটা লোন অফিসাররাও ইউজ করেন, ডেট টু ইনকাম রেশিও। তার মানে আপনার হাউস হোল্ড ইনকাম যতটা আছে, হয়তো আপনি এবং আপনার স্ত্রী বা আপনার স্বামী কে নিয়ে বাড়ি কিনছেন, অনেক সময় অনেকে প্রয়োজন হলে তাদের ছেলে মেয়ে যদি বড় হয়ে থাকে, আর অথবা বাবা মাকেও অ্যাড করে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে ডেট টু ইনকাম রেশিওতে আমরা যেটা বলি যে 36 থেকে 45% আপনার ইনকামের, বলছি আপনার ইনকামের 36 থেকে 45% পর্যন্ত আপনি বাড়ির খাতে ব্যবহার করতে পারেন। এই জিনিসটা কিন্তু প্রি অ্যাপ্রুভালের থ্রুতেই আপনাকে বলে দিচ্ছে। আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট, একটা জিনিস ফ্যাক্ট জানা দরকার সবসময়, সেটা হচ্ছে বাড়ির ট্যাক্স। কারণ আপনার মর্টগেজ পেমেন্টে 4টা জিনিস থাকছে, আমরা এটাকে পিটি বলি, প্রিন্সিপাল, ইন্টারেস্ট, ট্যাক্স এন্ড ইন্স্যুরেন্স। এই সব কিছু মিলে আপনার কত টাকা আপনার খরচ হতে পারে মাসিকভাবে, এটা আপনি জানতে পারছেন প্রি অ্যাপ্রুভালের থ্রুতে। আরেকটা যে জিনিসটাতে সুবিধা হয় অনেক বেশি, ধরুন আপনি মার্কেটে আজকে আছেন, একজন সেলার তাদেরকেই তার অফারই একসেপ্ট করবে যার সবকিছু রেডি। এখন ফর এন এক্সাম্পল, আপনি মাত্র মার্কেটে নেমেছেন, আপনি জাস্ট দেখতে চাচ্ছেন, আপনার হাতে প্রি অ্যাপ্রুভাল নেই, আপনি একটা পৃষ্ঠার মধ্যে লিখে পাঠিয়ে দিলেন আমার অফার এইটা। হাউএভার আরেকজন বড়োয়ার বা আরেকজন বায়ার, সে তার একটা প্রি অ্যাপ্রুভাল লেটার, তার সাথে তার ব্যাংক স্টেটমেন্টের একটা কপি যে তার টাকাটা সিজনড আছে, সবকিছু মিলে একটা ফর্মে অফার পাঠালো। এখন আপনি যদি নিজেকে সেলারের শুতে পুট করেন, তাহলে আপনি নিজেই চিন্তা করে দেখেন আপনি কার অফারটা একসেপ্ট করবেন। যার প্রি অ্যাপ্রুভাল, ব্যাংক স্টেটমেন্ট সবকিছু সহ একটা অফার পাচ্ছে তার অফারটা, নাকি যার এখনো কোনো কিছুই রেডি না, সে জাস্ট একটা ফর্মের মধ্যে তার অফার নাম্বার লিখে দিয়েছে তারটা। সো এই ক্ষেত্রে পছন্দের বাড়িটা পেয়ে গেলেও প্রি অ্যাপ্রুভালটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আর যেটা বললাম, আপনার অ্যাবিলিটিটা জানা, যে আমার মান্থলি পেমেন্ট কত হবে, আমি পারবো কিনা এটা সামলাতে, সেটা জানার জন্য প্রি অ্যাপ্রুভালটা খুবই জরুরি। অনেক ধন্যবাদ। আসলে আপনি আমার আরেকটি প্রশ্নের মধ্যেই উত্তরটি দিয়ে দিয়েছেন। প্রি অ্যাপ্রুভালের পরে যখন আমি বাড়িটা কিনতে যাব, দাম দর ঠিক হচ্ছে যে আস্কিং প্রাইস এত আছে, 500,000, 600,000 বা যে 10,000, 100,000, যেটাই হোক না কেন, এলাকা ভেদে আর কি। তো সেখানে অনেক ক্রেতাই দামের বিষয়টিকে প্রাধান্য দিলেও এর পেছনে যে আরো হিডেন অনেক কিছু খরচ থাকে সেটি আপনি বলেছেন। আমাদের হাতে সময় কম আছে, সে কারণে আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে অনেকেই বাড়ি কেনার ক্ষেত্রে, আপনি প্রথমেই বলেছিলেন যেটা বাংলাদেশ না, বাংলাদেশে অর্থ আছে, শুধু আমরা একটু ভূমি অফিসে যে দেখলাম যে জমিটা ঠিক আছে কিনা, এইটা ঠিক আছে কিনা, শুধু এটুকু দেখলেই যথেষ্ট। কিন্তু আমেরিকায় তা নয়, এবং আমেরিকায় বাড়ি কেনার ক্ষেত্রে নিজে নিজে যে কেনাটা, হ্যাঁ অনেকেই কেনে, কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই ক্ষতির সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে একজন ক্রেতার জন্যে, সে আমি যদি ক্রেতা হই বা আমার জন্যে বা একজন ক্রেতার জন্যে একজন দক্ষ এবং অভিজ্ঞ রিয়েলটর কেন এতটা জরুরি? আমরা শুনেছি যে একজন দক্ষ রিয়েলটর তার ক্লায়েন্ট বা ক্রেতাকে নানাভাবে অর্থ সাশ্রয় বা ঝুঁকি কমাতে সাহায্য করে। বিষয়টি সত্যি কি? অবশ্যই সত্যি। বেশিরভাগ রিয়েলটর, আমাদের একটা ফিডুশিয়ারি ডিউটি থাকে টুয়ার্ডস আওয়ার ক্লায়েন্ট। সেই ক্লায়েন্টটা আমাদের সেলার হোক বা বায়ার হোক, যদি আমার ক্লায়েন্টটা আমার বায়ার হয়ে থাকে, এই যে ফিডুশিয়ারি ডিউটি, তাকে সবকিছু জানানো, যে বাড়িটা সে পছন্দ করছে তার গুড সাইড কোনটা, ব্যাড সাইড কোনটা, আমাদের কাজ হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করা। দেন ফাইনাল ডিসিশনটা কিন্তু সেই বায়ার নিবে বেসড অন উনার পছন্দ, উনার সবকিছুর উপরে। আর যেটা বললেন যে অভিজ্ঞ রিয়েলটর, একজন বায়ার তার লাইফ টাইমে কয়টা বাড়ি কিনবে? হয়তো 2টা। সে হয়তো ফার্স্ট টাইম বায়ার হবে, অথবা সেকেন্ড টাইম, মেবি সে ফোর্থ টাইম বাড়ি কিনছে। কিন্তু আমরা রিয়েলটররা এক এক বছরে আমরা হয়তো খুব কম করে হলেও 20টা থেকে 25টা বাড়ি কেনা বেচা করছি। সো অভিজ্ঞতার দিক থেকে যদি আমি বলি, এই 20-25টা বাড়ি যে আমরা বিক্রি করতে বা সেল করতে সাহায্য করছি, আমরা কিন্তু অনেকগুলো সিনারিওর ভেতর দিয়ে গিয়েছি। সো নলেজ ওয়াইজ, অভিজ্ঞতা ওয়াইজ আমাদের অনেক কাছে অনেক ইনফরমেশন থাকে, যে জিনিসগুলো আমরা আমাদের যে ক্লায়েন্ট বললাম, ফিডুশিয়ারি ডিউটি যেহেতু আছে, যদি বায়ার হয় তো বায়ারকে সবকিছু জানিয়ে, আগে থেকে জানিয়ে রাখতে চাই যে আপনি যে ডিসিশনটা নিচ্ছেন সেটার গুড সাইড এইটা, ব্যাড সাইড এইটা, এখন আপনি ট্রিগার পুল করেন, আপনি কোন দিকে যেতে চান। কোন দিকে যেতে চান, এটা এই কারণেই রিয়েলটর অনেকটা দরকার পড়ে। শেষ প্রশ্নটি করতে চাই আপনার কাছে, যে ধরুন আজকের
আপনার এই আলোচনা দেখে বা চিন্তা করে একজন মনে করলো যে একজন আমাদের দর্শক তিনি চিন্তা করলেন যে আজকে যিনি আলোচক ছিলেন অনেক বুদ্ধিদীপ্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন, তিনি আজকেই একটি বাড়ি কিনতে চান, সেক্ষেত্রে আপনি তাকে কি ধরনের পরামর্শ দেবেন? অন্তত 3টি ছোট্ট 1 মিনিটের মধ্যে। অবশ্যই। যেই পরামর্শ যেটা হবে আমি এতক্ষণই আলোচনা করেছি। ১ম পরামর্শ হচ্ছে আপনি আর্থিকভাবে রেডি হন। আমি কিছু গাইডলাইনস বলেছি ওগুলা ফলো করুন। ২য় হচ্ছে নলেজ গ্যাদার করুন। যেই নেইবারহুড এর কথা বললাম, আপনার যদি পছন্দের ৫ টা নেইবারহুড থাকে আপনি ওখানে ড্রাইভ বাই করেন। ফিল করেন ইফ ইটস ইউর হোম। আপনি যখন যাবেন আপনি নিজেই ভালো লাগার একটা ব্যাপার আসবে। তার সাথে ক্রাইটেরিয়া তো অবশ্যই ম্যাচ করবেন যে আমার ক্রাইটেরিয়া ম্যাক্সিমাম ফুলফিল হচ্ছে কিনা এই নেইবারহুডে। অ্যান্ড ফাইনাল ইস কল মির্জা রিয়েল এস্টেট অ্যাডভাইজার্স। আমরা ওয়ান স্টপ শপ। আমরা যতটা সম্ভব সবকিছু দিয়ে আপনাদেরকে সাহায্য করি। আপনার যাতে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার ভালো একটা জিনিস আপনার কাছে পায়। কারণ এটা একটা বড় একটা ইনভেস্টমেন্ট আপনার লাইফে। অনেক ধন্যবাদ নাজনীন মির্জা। আসলে আপনার আলোচনাটি খুবই সুন্দর ছিল। সময় বেশি থাকলে আরও বেশি বা আরও খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানতে পারতাম আপনার কাছ থেকে। তারপরেও যেটুকুন আমরা শুনেছি বা আপনার আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে যে আমার স্বপ্নের বাড়ি আমেরিকায় কিনতে গেলে কি প্রস্তুতি দরকার পড়বে, কি কি নিয়ম কানুন, অন্তত শেষে যে 3টি 4টি পরামর্শ দিলেন সেগুলো নিশ্চয়ই আজকে যারা আমরা বাড়ি কেনার জন্য চিন্তা করছি তারা নিশ্চয়ই মনে রাখবো। আপনার এই চমৎকার আলোচনার জন্য আমরা সত্যি বৃদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দি ভিউজ অনুষ্ঠানের প্রথম অংশে আমরা আলোচনা করেছি স্বপ্নের বাড়িটি আমি যে কিনতে যাচ্ছি তার প্রস্তুতিটি আমার কি হবে। আমার প্রস্তুতি শেষ হয়ে গেছে, বাড়ি পছন্দ হয়ে গেছে, এখন এটা মেটেরিয়ালাইজ করতে, আমাকে বাস্তবায়িত করতে অর্থের প্রয়োজন পড়বে, সেটি কিভাবে আসবে সেটি আমরা আলোচনা করব একটি বিরতির পরে। বিরতির পরে এসে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন নাসির লস্কর, হোম লোন অফিসার। তার কাছ থেকেই আমরা আমাদের স্বপ্নের বাড়িটি চাবিটি কিভাবে পাবো সেটি আলোচনা করব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। ভিউজ অনুষ্ঠানের এই দ্বিতীয়াংশে, যেটি আমাদের স্বপ্নের বাড়ি যেটা আমরা বলছিলাম, সেটি কেনার ক্ষেত্রে বাস্তবায়িত করার ক্ষেত্রে অর্থের সংস্থান যিনি করবেন তিনি নাসির লস্কর, হোম লোন অফিসার। যারা নাসির লস্কর, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই শীতের রাত্রিতে আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং খুব চমৎকার একটি বিষয়, অর্থাৎ বাড়ি। আমরা একটু আগে আমাদের অনুষ্ঠানের প্রথমাংশে বাড়ি আমি কিভাবে কিনতে চাই, একজন রিয়েলটার কিভাবে আমাকে সহায়তা করতে পারেন, কি কি প্রথম পদক্ষেপগুলো কি হতে পারে, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আপনার কাছ থেকে এখন জানতে চাইবো যে বাড়ি পছন্দ হলেই তো হবে না, আমার অর্থের প্রয়োজন আছে। বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে যদি আমরা একটা বাড়ি কিনতে যাই, $1 মিলিয়ন নিচে বাড়ি পাওয়া যায় না, বা 700, 800 হাজার, 600 হাজার, 500 এলাকা ভেদে হয়তো আমি পাবো। এত অর্থ তো এক জীবনে কামাই করা, বিশেষ করে চাকরি করে করাটা তো সহজ নয়। আমাকে অর্থের সংস্থান যেতে হয়। আপনাদের মতো মানুষ যারা আছেন, সেই বিষয়টি আপনি কিভাবে বাস্তবায়িত করতে পারবো সেটি আপনার সাথে আলোচনা করবো। যে বাড়ি খোঁজা হয়ে গেল বা শুরু করার আগেই একজন ক্রেতার প্রথম কোন কোন পদক্ষেপ নেওয়া উচিত বলে একজন হোম লোন অফিসার হিসেবে আপনি মনে করেন? ধন্যবাদ রানা ভাই। বাড়ি খোঁজা শুরু করার আগে প্রথম পদক্ষেপ যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার প্রি কোয়ালিফাই করবেন। প্রি কোয়ালিফাই করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনার যে ইনকাম যেটা আছে, এই ইনকাম দিয়ে আপনার কত টাকার মধ্যে বাড়ি কিনতে পারবেন, কত টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনার বাড়ি কিনতে পারবেন। এটার মধ্যে আপনি দেখবেন আপনি কয় ফ্যামিলি বাড়ি কিনতে পারতেছেন, 1 ফ্যামিলি, 2 ফ্যামিলি, 3 ফ্যামিলি, 4 ফ্যামিলি, রেসিডেন্সিয়াল প্রপার্টিজ আপ টু 4 ফ্যামিলি। আপনার কত ফ্যামিলি কিনতেছেন, কত টাকা ডাউন পেমেন্ট হবে। তারপরে ওইটার মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার মান্থলি পেমেন্টটা কত হবে। মান্থলি পেমেন্টের মধ্যে থাকে প্রিন্সিপাল, ইন্টারেস্ট, ট্যাক্স, ইন্স্যুরেন্স। অ্যান্ড আপনি যদি লেস দেন 20% ডাউন দেন, তাহলে ওটার মধ্যে একটা পিএমআই অথবা এমআই থাকবে। ওইটা সব আমরা অ্যাড করে যেটা দেখবো, ওটা হচ্ছে আপনার মান্থলি পেমেন্ট। এটা তারপরে আপনার যেটা ক্রেডিট রিপোর্টে আছে, ক্রেডিট কার্ড, তারপরে আপনার কার লোন থাকলে কার লোন, স্টুডেন্ট লোন, এগুলো সব অ্যাড করে দেখবেন আপনি কি এটা বাড়িটা অ্যাফোর্ড করতে পারবেন কিনা না। এই জন্য আপনাদের যে কোনো পছন্দিতা লোন অফিসার থাকেন, অথবা যদি আপনারা আমার সাথে বসতে চান, আপনারা আমার অফিসে চলে আসেন। আসার সময় নিয়ে আসবেন লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন উইথ অল দ্য W2, সব W2 লাগবে। তারপরে আপনার লাস্ট 4 পে স্টাফ, আপনাদের আইডি কপিস, তারপরে আপনার লাস্ট 2 মান্থ ব্যাংক স্টেটমেন্ট, এগুলো সব নিয়ে আসার পরে আমরা বসে প্রথমে যে জিনিসটা দেখবো, এটা দেখবো লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন W2, কত টাকা ইনকাম হইতেছে আপনার ইয়ারলি ইনকাম।
তারপরে 4 পে স্ট্যাপের মধ্যে দেখব আপনার ইয়ার টু ডেট ইনকাম কত হইতেছে। তারপরে যখন এটা দেখবো তারপরে ব্যাংক স্টেটমেন্টগুলো দেখবো, ব্যাংক স্টেটমেন্টের মধ্যে দেখবো কিভাবে পয়সাগুলো আসা যাওয়া করতেছে। কারণ ব্যাংকে ক্যাশ পয়সা অ্যালাউ করে না, এই যে ক্যাশ পয়সা যে বাড়ি কেনার ইচ্ছা থাকে 2 মাস আগে থেকে ক্যাশ পয়সা যেন না জমা দেওয়া হয়, এই জন্য ব্যাংকে টোটালি ক্যাশ পয়সা অ্যালাউ করে না। তারপরে এগুলো সব ঠিক থাকলে তারপরে আমরা ক্রেডিট রিপোর্টটা রান করব। ক্রেডিট রিপোর্ট যখন রান করব এটার মধ্যে 3টা ক্রেডিট এজেন্সি স্কোর দেয়, ওটার মধ্যে একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, তার একটা হচ্ছে ট্রান্সইউনিয়ন, আর একটা হচ্ছে একুফেক্স। এই 3টা স্কোরের মধ্যে যেটা মিডল স্কোর হবে ওটা ব্যাংকে ইউজ করে। মিডল স্কোরটা যখন ব্যাংক ইউজ করে ওটা আমরা ইউজ করব। এখন যে আপনার যে ক্রেডিট রিপোর্টে সব ঠিক থাকে, আপনার ক্রেডিট স্কোর ঠিক থাকে, তারপরে আমরা আপনার ক্রেডিট রিপোর্টে যে ক্রেডিট কার্ড আছে, কার লোন থাকলে, তারপরে স্টুডেন্ট, এগুলো সব দেখবো। আপনার এটা থেকে আপনার ইনকাম আর আপনার এক্সপেন্স এগুলো থেকে রেশিওটা বার করব। এটা 2টা রেশিও হয়, আপনার ফ্রন্ট রেশিও অ্যান্ড ব্যাক রেশিও। এটার মধ্যে রেশিও সব ঠিক থাকলে তাহলে আমরা পুরো ফাইল বানিয়ে তারপরে আপনাদের একটা প্রি অ্যাপ্রুভাল দেবো। এই প্রি অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনারা বাড়ি দেখা শুরু করবেন। এর আগে যে বাড়ি দেখেন তাহলে যেন আপনার যে মর্গেজ কন্টিনজেন্সি না থাকে কন্ট্রাক্ট সাইন করার সময়, অনেক সময় সেলারে আপনার ডাউন পেমেন্টটা হল করে নিতে পারে, সেলারের লয়ারে। তার মানে আপনার কথা অনুসারে যেটা বুঝতে পারছি, তাহলে একজন বাড়ি কেনার জন্য আমি একজন রিয়েলটরের কাছে যাওয়ার আগে জি। একজন হোম লোন অফিসারের কাছে আমার যাওয়াটা বেশি ভালো, কারণ আমি যোগ্য কিনা আদৌ আমার যে ইনকাম আছে সেটা দিয়ে আসলে আমি ওই পর্যায়ে যেতে পারবো কিনা সেটা যাচাই করা প্রথমেই দরকার। তারপর রিয়েলটরের কাছে গেলাম যখন আপনার এই কাজটা শেষ হলো। তাহলে এখন আপনি বলুন, একটা এই বাড়িকে সব কিছু হয়ে গেল, মনে করুন আপনার এটার ক্ষেত্রে হয়ে গেল, রিয়েলটরের কাছ থেকেও আমি সব কিছু পেয়ে গেলাম, বাড়ি পছন্দ হলো, লোকেশন পছন্দ হলো, সব কিছুই হয়ে গেল। ডাউন পেমেন্ট এটা একটা বিশাল ব্যাপার, বা একটা বড় ধরনের ঝুঁকি ঝামেলা যাই বলি না কেন, একটা শর্ত যেটাই বলি না কেন আছে অনেক মানুষের কাছেই, যেটা কারণ আমরা জানি যে অনেক মানুষের কাছেই বড় সঞ্চয়, বড় অঙ্কের সঞ্চয় থাকে না। তারপরেও তারা কিন্তু আমরা একটা বাড়ি কিনতে চাই, এবং সে কারণেই আপনার কাছে প্রথমে গেছি, রিয়েলটরের কাছে গেছি। তাহলে এক্ষেত্রে এই যে বড় অঙ্কের ডাউন পেমেন্ট ছাড়া বাড়ি কেনা অসম্ভব একটা ধারণা আমাদের রয়ে গেছে, এটা কি আসলেই সত্যি, নাকি ডাউন পেমেন্টের ক্ষেত্রে ওঠানামার বিষয়টা আছে? আমাদের কাছে যাদের এনাফ পয়সা নাই অ্যাকাউন্টে, তাদের জন্য আমরা যে লোনটা ইউজ করে থাকি এটা হচ্ছে এফএইচএ লোন। এফএইচএ হচ্ছে ফেডারেল হাউজিং ফেডারেল লোন। এটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট এটা ইন্স্যুরেন্স করে। তো এইটা হচ্ছে আপনার 3.5% ডাউন দিয়ে আপনি এটা ক্লোজ করতে পারতেছেন। 3.5% আপনার ক্রেডিট স্কোর হইতে হবে 580-র উপরে। আচ্ছা। 580-র উপরে ক্রেডিট স্কোর থাকে তাহলে আপনি 3.5% ডাউন দিয়ে করতেছেন। এর তো নিচে থাকলে আপনার 10% ডাউন দিতে হবে। তো মোস্ট অফ দ্য টাইম 3.5%-এর মধ্যে আমরা 6% সেলার কনসেশন সেলার কাছ থেকে আনাইয়া দিতে পারি, এটাও আপনি পেয়ে যেতে পারেন। 3%-এ অনেক সময় বাড়িতে কাজ থাকে, যে কাজ থাকে তাহলে যে ইনকাম এজেন্ট কভার করে আপনার, তাহলে যে আমরা কনস্ট্রাকশনের যে কাজ পয়সাটা, এটা আমরা কনস্ট্রাকশন লোনটাও আপনার ব্যাংক থেকে নিয়ে দিতে পারি। এই জন্য এই লোনটা আমরা মোস্ট অফ দ্য টাইম যাদের বেশি পয়সা নাই অ্যাকাউন্টে তাদের জন্য এটা ইউজ করে থাকি। ইটস ভেরি হেল্পফুল দ্য এফএইচএ লোন। তার মানে এই ক্ষেত্রে অনেক সুযোগ আছে বা সুবিধা আছে, একেবারে যে আমার ডাউন পেমেন্ট বা পুরো টাকা দিয়ে আমাকে বাড়ি কিনতে হবে তা নয়, বড় অ্যামাউন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিনতে হবে তা নয়। মানে 1 লক্ষ টাকা বা 100,000 একটা বাড়ি ধরে $3,500 আমার কাছে থাকলে আর ক্লোজিং করার জন্য যা কিছু লাগে সেটুকু অর্থ থাকলেই হলো। জি। তাহলে এক্ষেত্রে আপনার কাছে একটা জানতে চাই যে আমার বাড়ি কেনার স্বপ্ন আছে, শখ আছে, ওইটুক পরিমাণ অর্থ হয়তো আমার ডাউন পেমেন্ট দেওয়ার মতো, ক্রেডিট স্কোর যেটা বললেন সেটাও আমার আছে, কিন্তু বর্তমানে নিয়মিত বা স্থায়ী ইনকাম বা আয় যেটাকে আমরা বলি সেরকম নাই, বা ভবিষ্যতে বাড়ি কেনার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবো তেমন মানে ওই রকম ইনকামও আমার কাছে নেই, কিন্তু তারপরেও আমি বাড়ি কিনে এগিয়ে যেতে চাই। সেক্ষেত্রে এই বাড়ি কেনার ক্ষেত্রে আপনার পরামর্শ কি হতে পারে? এই বিষয়টি আপনার কাছে থাকবে। তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়াসলাম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে ডলি। জি। আমার একটা কোয়েশ্চেন, আমি বাড়ি নিতে চাচ্ছি। তো আমার তো ইনকাম একটু কম। আমি একটা ব্যাংক মর্টগেজের সাথে কথা বলছি, ওনারা বলছিলেন নো ইনকামে বাড়ি নেওয়া যাবে। আহ,
তো নো ইনকামে 1 মিলিয়নের বাড়ি নিলে ওটা ট্যাক্স ফাইলের মধ্যে কিভাবে করবো নেক্সট ইয়ারে যদি এই বছরে বাড়ি নিই? আহ, এটা আমার একটা কোয়েশ্চেন। আপনার যে নো ইনকাম থাকে, আপনার যদি কোনো ইনকাম না থাকে, তাহলে আমরা করতে পারবো নো ইনকাম মর্গেজ, যেটা বলে ডিএসসিআর প্রোগ্রাম। এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে, নিউ ইয়র্কে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে আপনি কিনতে পারবেন। এটার মধ্যে আপনি 25% ডাউন দিলে আপনি ইনকাম ছাড়া আমরা করতে পারবো। এটা কিন্তু এটা আপনার রেন্টের উপরে বেস করে আপনার মর্গেজটা হবে। এখন আপনারা কাজ কি করতে আছেন, অথবা আপনার এখন কি কাজ আছে? W2 ইনকাম নাকি 1099 সেলফ এমপ্লয়েড ইনকাম? লাইনে নেই, ধরুন W2 তে আছে যেটুকু আছে, বা 1099 আছে। জি, আচ্ছা, 1099 যদি থাকেন, তাইলে আমরা যে 5 ইয়ার্স সেলফ এমপ্লয়েড হন, তাইলে আমরা 1 বছরের ট্যাক্স ফাইল দিয়ে করতে পারি। এখন ট্যাক্স ফাইলের সিজন শুরু হয়ে গেছে। এখন যিনি বসতে পারেন আমার সাথে ট্যাক্স ফাইল করার আগে, তাহলে আমরা ওটা দেখতে পারবো। অনেক সময় সেলফ এমপ্লয়েড তাদের ইনকাম থাকে কিন্তু ওনারা শো করে না। তো বসতে পারলে আমরা এটা বুঝতে পারবো কিভাবে ইনকাম ওনারা ট্যাক্স ফাইল করতেছে। লাস্ট 5 ইয়ার্স যিনি ট্যাক্স সেলফ এমপ্লয়েড হন, তাহলে 1 বছরের ট্যাক্স ফাইল দিয়ে আমরা ওটা করতে পারবো। অথবা যদি ইনকাম না থাকে, একদম এনাফ না, তাহলে একদম টোটালি ডিএসসিআর প্রোগ্রাম যেটা, ওটা 1 to 4 ফ্যামিলি 20-25% ডাউন দিয়ে কিনতে পারবেন এজ এ ইনভেস্টমেন্ট প্রপার্টি, অথবা 5 to 9 ফ্যামিলি 25% অ্যান্ড মিক্সড ইউজ, এটা রেন্টালের উপরে হয়ে যাবে। আর W2 হলে? আর W2 হলে 2 ইয়ার্স ইনকাম লাগবে, 2 2 years ইয়ার্স income অ্যাভারেজ করতে লাগবে। হবে আমাদের। তার মানে একটু আগে যে প্রশ্নটি আমি করেছিলাম, আমাদের দর্শক ডলি যে প্রশ্নটি করেছে, আমার কাছে মনে হচ্ছে এটা একেবারে সামঞ্জস্যপূর্ণ। একই ধরনের প্রশ্ন, যে আমার যদি স্থায়ী বা নিয়মিত ইনকাম না থাকে, তাহলে আমি একটি বড় বাড়ি কিনতে গেলে আমার কি কি আমি কিনতে পারবো কিনা, বা কোন পথে গেলে কিনতে পারবো, এটির উত্তর কি সেটি, নাকি এর বাইরে আর কিছু আছে? এইটাই আর কি, যে আপনার ডিএসসিআর প্রোগ্রাম, যে ডেট সার্ভিস কভারিং রেশিও, যেটা ওই প্রোগ্রামটা হচ্ছে বেস্ট। এটা ইভেন আমরা হার্ড ল্যান্ডিং এর জন্য ইউজ করি। হার্ড ল্যান্ডিং এর রেটটা হয় অনেক বেশি, 10-11%, কিন্তু এটা আমরা অনেক ফাস্ট করে দিতে পারি, রেটটা অনেক ভালো। Is based on how much put in more down payment you put, better rate you get. So like much better than hard lending rate. কিন্তু hard lending এ অনেক সময় তারা বাড়ি না দেখে লোন করে ফেলে, কিন্তু আমাদের যেগুলা লোন হচ্ছে এগুলা we have to have, the house has to be livable condition. In that case we can do with 20-25% down, very fast closing, and rate is much better than hard lending rate. অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক ডলি, আপনার প্রশ্নের জন্য। যে প্রশ্নটি আমি আজকের আলোচককে রেখেছিলাম, ঠিক সে একই ধরনের প্রশ্ন আপনি করেছিলেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। জনাব নাসির লস্কর, আপনি একটু আগে বলেছিলেন যে বাড়ি কেনার ক্ষেত্রে ক্রেডিট স্কোর একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের রিয়েলটরও বলেছিলেন, তিনি একটা অঙ্কের কথা বলেছেন, আপনিও বলেছেন যে 570 বা 80 কথা বোধহয় বললেন, যে এই পরিমাণ যদি থাকে তাহলে আমরা 3.5%-এর মধ্যে আমরা এই লোনটা দিতে পারবো। ধরুন আমার তো বাড়ি কিনবো, কিন্তু আমার ক্রেডিট স্কোরও অত নাই। সেক্ষেত্রে এই ক্রেডিট স্কোর বাড়ানোর বা কোনো উপায় আছে কি, যাতে হয়তো আমার 580 বা 70 নেই, তারও কম আছে, সেক্ষেত্রে কি উপায়টা আছে? দেখেন, FHA লোন goes all the way down to 500, বাট 500 মোস্ট অফ দ্য ব্যাংক আসলে করে না। এটা গাইডলাইন, মোস্ট অফ দ্য ব্যাংক তারা তাদের নিজের গাইডলাইন বানিয়ে ফেলে, এই জন্য ওইটা 500 করবেন। অ্যাটলিস্ট 580 আপ ইজ বেটার। 580 আপ হইলে আপনার ইভেন 580 উপরে হয়ে গেলে আপনার 3.5% ডাউন দিয়ে আপনার FHA যে লোন এটা ক্লোজ করতে পারতেছেন। 500 like around 550 নিচে হইলে it's going to be very tough to do the loan. Most of the bank probably going to say no. So যে ক্রেডিট যিনি এত নিচে থাকে, তাহলে আমার মনে হয় it's better to wait. ক্রেডিটটা ফিক্স করা, ওয়েট করা, টাইমলি পে করা, অ্যাটলিস্ট 1 বছর কন্টিনিউ পে করা। যখন উপরে যাবে বেশি দিন, অনেক সময় ওনাদের অনেকটা ক্রেডিট কার্ড বিল থাকে অনেক বেশি, ট্রাই করবেন 30%-এর মধ্যে ক্রেডিট কার্ড বিলগুলো রাখতে, তখন অটোমেটিকলি আস্তে আস্তে উপরে চলে যাবে। এখন যে আপনি যে লেট করেন, লেট করলে কোনো ব্যাংক ডাজন্ট লাইক এনি লেট পেমেন্ট অন দ্য কার্ড অর এনিথিং। সো ইটস বেটার নট টু মেক এনি লেট, পে অন টাইম, অ্যান্ড নট টু ইউজ টু মাচ ক্রেডিট কার্ড, like around 30%. I think if you can use it, then your credit score will be very good. অনেক ধন্যবাদ। এই বিষয়টি অনেকেই আমরা জানতে চাই, সে কারণেই প্রশ্নটি করেছিলাম। তো ধরুন আরেকটি প্রশ্ন আপনাকে আমরা করতে চাই, যে আমি বাড়ি তো কিনতে চাই, কিন্তু আমার সামর্থ্যের চেয়ে বেশি দামের বাড়ি আমি দেখে ফেলছি, বা আমি একটা পছন্দ করছি, এবং সে কারণে আমি বেশি লোন নিতে চাই। এতে ভবিষ্যতে যারা আমরা এরকম করতে চাই, কি ঝুঁকি থাকতে পারে? দেখেন, বাড়ি কেনাটা একটা হচ্ছে লাইফ টাইম ইনভেস্টমেন্ট। আপনি বাড়িটা কিনতেছেন আপনি একটা সুন্দরভাবে থাকার জন্য, আপনি স্ট্রেস ফ্রি থাকার জন্য একটা বাড়ি হবে। এখন আপনি যে বাড়িটা কিনে ফেলেন, আপনি যে পে ইন দ্য ফিউচারে যে পে না করতে পারেন,
হইতে পারে আল্লাহ না করুক ব্যাংকে নিয়ে যেতে পারে, তাহলে এই ঝুঁকিটা না নেওয়াটাই ভালো। আপনি এই জন্য বেস্ট হচ্ছে আমাদের সাথে বসলে, লোন অফিসের সাথে বসলে আপনি বুঝতে পারবেন। আমরা যখন প্রি কোয়ালিফাই পজিশনে যাব তখন আমরা বুঝিয়ে দেবো আপনার মান্থলি পেমেন্ট এত হবে, তারপরে আপনার প্রিন্সিপাল ইন্টারেস্ট এত, তারপরে ট্যাক্স এত, তারপরে পিএমআই এত, এগুলো সব দেখার পরে আপনার ক্রেডিট কার্ড কত টাকা আছে, কার লোন থাকলে, এগুলো সব দেখার পরে আপনি দেখবেন এটা কি আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা না। এই জন্য আপনার মনে হয় এটা আপনি অ্যাফোর্ড করতে পারতেছেন, তাহলে আপনি বাড়িটাতে যাবেন, এটা সাইন করবেন প্রি অ্যাপ্রুভাল নিয়ে। তারপরে যে এখন যে দেখেন এটা বাড়ি কিনে আপনার জন্য একটা বার্ডেন হয়ে গেছে, আপনার লাইফ টাইম একটা স্ট্রেস, তাহলে বাড়িটা কিনে লাভটা হতো না। তারপরে এই জন্য সবসময় যতটুকু আপনি, এই জন্য আমি দেখতেছিলাম বলতেছিল যে রিয়েলটর ছিলেন, উনি বলছিলেন যে একটা লিমিটের মধ্যে যেটা বাড়িটা কেনাটা খুবই ভালো, এই জন্য লিমিট রাখে যেটা আপনি ইজিলি অ্যাফোর্ড করতে পারেন আপনার জন্য ভালো হয়, ওইভাবে করলে আপনার জন্য ফায়দা। তার মানে স্বাদ এবং সাধ্যের মধ্যে থাকাটা ভালো, যেটা আমরা বলি। আপনার কাছে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন করবো, কারণ হাতে আমাদের সময়ও কম আছে। এখন তো আর ধরুন আমাদের এখানে তো ট্যাক্স সিজন চলছে, তো এই যে যদি কেউ ট্যাক্স সিজনের সময় বাড়ি কেনার পরিকল্পনা করেন, কেউ যদি করে থাকেন, তাহলে তিনি কি ট্যাক্স ফাইল করার আগে সেই পরিকল্পনাটা বাড়ি কিনবেন, নাকি ট্যাক্স ফাইল করার পরে কিনবেন, বা কোনটা করলে ভালো হবে? তিনি কখন একজন দক্ষ লোন অফিসারের সাথে বসবেন, সে বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। ট্যাক্স ফাইল করার আগে একজন বসতে পারেন, এটা অনেক ভালো। কারণ হচ্ছে আমরা দেখতে পারবো লাস্ট 2 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন কীভাবে ট্যাক্স ফাইলগুলো করতে আসেন। তারপরে অনেক কোয়েকশন যেগুলো আছে এগুলা জিজ্ঞাসা করতে পারবেন, আমিও জিজ্ঞাসা করতে পারলাম, অথবা লোন অফিসারে জিজ্ঞাসা করতে পারলেন। আপনার অনেক কোয়েকশনগুলো এগুলো সব জানিয়ে শুনে আপনার কত টাকা, আপনার যে ইনকাম আছে এটা দিয়ে কত টাকা বাড়ি কিনতে পারতেছেন, কত টাকা ইনকাম লাগতে আছে, এগুলো আমরা ট্যাক্স ফাইল করার আগে, আপনি একবার ট্যাক্স ফাইল করে ফেলেন তারপরে আপনার কিছু করার নাই, এটা আপনি আবার রিসাবমিট করার ব্যাংকে এটা যোগায়। এই জন্য ট্যাক্স ফাইল করার আগে আমাদের সাথে বসলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, তারপরে আপনি যেন আপনার অ্যাকাউন্টেন্ট অথবা সিপিএর সাথে কথা বলেন, ওনারা আপনার ভালো আইডিয়া দিতে পারবে। এই ক্ষেত্রে আপনাদের জন্য অন্য লাভবান হবে আগে বসার জন্য। তার মানে সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা আমরা এই বছরে বাড়ি কিনতে চাই, এখন আমাদের ট্যাক্স সিজন চলছে, 15ই এপ্রিল পর্যন্ত চলবে। সুতরাং আমরা যারা বাড়ি কিনতে চাইবো তারা এই ট্যাক্স রিটার্নটা জমা দেওয়ার আগেই যদি একজন হোম লোন অফিসারের সাথে আমরা বসি, যাচাই বাছাই করি, তাহলে বিষয়টি আমাদের জন্য সহজ হবে। আমাদের হাতে সময় নেই, কম সময়, 2-1 মিনিট আমাদের হাতে সময় আছে। সব শেষ যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, যে একজন লোন অফিসার হিসেবে আপনার কাছে প্রশ্ন আমি করতে চাই, যে এখন যদি আমি আপনাকে আমাদের কমিউনিটির মানুষের জন্য, যারা বাড়ি কিনতে চাচ্ছেন, এই মুহূর্তে চাচ্ছেন বা কিছুদিন পরে কিনতে চাচ্ছেন, তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন, যে তাদের কোনটা করলে বা কি করলে তারা, এই যে চিন্তার কথা বললেন, এটা বার্ডেনের কথা বললেন, স্বপ্ন দেখে আমরা বাড়ি কিনতে, পাশাপাশি দেখে এটা একটা বার্ডেনও হয়ে যাচ্ছে, এটা যাতে বার্ডেন না হয়, আমাদের সম্পদে পরিণত হয়, সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন? আপনারা মেকশিওর করবেন আপনারা যেন অ্যাফোর্ড করতে পারেন যে বাড়িটা কিনতে আসেন। আর বাড়ি কেনার আগে আপনারা হোম ইন্সপেক্টর দিয়ে, লাইসেন্স হোম ইন্সপেক্টর দিয়ে বাড়িটাকে চেক করাবেন যে বাড়িটা কন্ডিশন কেন। আমরা উপরে বাড়িটা দেখতে পারতেছি, বাড়ির ওয়ালের পিছনে কি হইতেছে এটা আমরা জানি না, ওটার মধ্যে প্লাম্বিং আছে, ইলেকট্রিক আছে, এগুলো তারা হোম ইন্সপেক্টর যারা তারা এগুলো সব ভিতরে চেক করবে। তারপরে আপনার হোম ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করবে ওনাদের কাছে ড্রোন আছে কিনা, না ড্রোন হইলে তারা ড্রোনের রুফটা দেখতে পাবে, অনেক সময় রুফটা লিক করে, এগুলা দেখবেন। তারপরে আপনার সোয়ার লাইন আছে, সোয়ার লাইন is very expensive. If sewer line anything goes wrong, $5,000-10,000 you're going to spend like this. So you need to find out about the house you're purchasing. আপনি এটা জানতে হবে কি কিনতে আছেন, প্লাস আপনি দেখতে হবে আপনি কি বাড়িটা অ্যাফোর্ড করতে পারবেন কিনা না। এই যে আপনি ওভার বার্ডেন না নিয়ে যেটা আপনি ইজি অ্যাফোর্ড করতে পারেন, ওইভাবে একজন প্রফেশনাল লোন অফিসারের সাথে বসে আপনি মেক শিওর করবেন সব কিছু, আপনার কত টাকা লোন অ্যাপ্রুভ হবে আপনার নামে, কত টাকা আপনি যে বাড়ি কিনতে পারবেন, কত টাকা ডাউন পেমেন্ট দিতে পারেন, আপনার মান্থলি পেমেন্ট, আপনি এগুলো সব চেক করার পরে তারপরে গিয়ে আপনার কন্ট্রাক্ট সাইন করবেন। কিন্তু কন্ট্রাক্ট সাইন করার সময় আপনি এটাও মেকশিওর করবেন, আমার অনেক ফ্রেন্ড আছে তারা আমার সাথে মিলে বাড়ি কিনে বলে বাড়ি চেক করার দরকার না, কিনে ফেলি। এই প্রশ্নটাই আপনাকে করতে চেয়েছিলাম, যে হোম ইন্সপেকশন অনেকেই আমাদের অল্প কিছু টাকা খরচ হবে মনে করে আমরা এই বিষয়টা করাই না, কিন্তু আপনি সেটা গুরুত্বটা তুলে ধরলেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট হোম ইন্সপেকশন। আমার ফ্রেন্ড আছে, আমার বলবে আমার সাথে অনেক সময় ইনভেস্টও করে, বলবার দরকার নেই, কিন্তু ওয়ালের পিছনে হইতে পারে আমি যে বাড়িটা কিনছি, প্লাম্বিং, ইলেকট্রিক, রুফিং, দ্য সোয়ার জিম প্রবলেম, অ্যাটলিস্ট $100,000 নিয়ে আমি টানাটা নিতে পারে যাবে, যে আমি ফায়দা করতে যেতেছি এটা হইতেছে না। আর এখন একজন নতুন বায়ার যার কাছে ভেরি লিমিটেড পয়সা আছে, উনি যিনি বাড়িটা কিনেন, ওনার এই বাড়িটা কিনে আবার ওনার জন্য অনেক একটা বড় প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে। এই জন্য বাড়িটা আগে লাইসেন্স হোম ইন্সপেক্টর দিয়ে, ফ্রেন্ড হইলে চলবে না,
বাই হইলে চলবে না, লাইসেন্স ইন্সপেক্টর দিয়ে, যার লাইসেন্স আছে। আর যখন ইন্সপেক্টর বলবেন আমার ফাইল দেওয়ার জন্য, আপনার যখন ইন্সপেকশন শেষ হয়ে যায় ওরা যেন আপনার পুরো ফাইলটা দেবে, ফাইলটা আপনার লয়ারের কাছে পাঠাবেন। হইতে পারে $500-600 খরচ করার পরে কোনো একটা প্রবলেম পাইলে এটা থেকে সেটা সে আগেই ঠিক করে এটা দেবে। লয়ারে আপনার স্যালারির কাছ থেকে অ্যাটলিস্ট 5-10,000 ইভেন 20,000 আপনাকে এটা থেকে ক্রেডিট নিয়ে দিতে পারে কোনো প্রবলেম পাওয়া গেলে। তার মানে আমাদের বাংলা ভাষায় যে একটি কথা আছে, প্রবাদ আছে, চকচক করলেই শোনা হয় না, তেমনি বাড়িটা উপর থেকে দেখতে সুন্দর কিন্তু ভেতরে কি আছে সেটা একমাত্র যাচাই করার উপায় হচ্ছে ইন্সপেকশন। সেটি আমরা যাতে করি। জনাব নাসির লস্কর, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনিও খুব সুন্দর করে আজকে আমাদের এই বাড়ি কেনার স্বপ্নটাকে বাস্তবায়িত করার আগে যে বিষয়গুলো দরকার, হোম লোন অফিসার হিসেবে আপনি যে পরামর্শগুলো দিলেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংকস সো মাচ। আপনাকেও আবারও ধন্যবাদ জনাব নাসির লস্কর। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, আমেরিকা একটি স্বপ্নের বাড়ি, এই বাড়ি ক্রয়ে হোম লোনের পদ্ধতি কিভাবে আমরা নেব বা কিভাবে গ্রহণ করব, সে বিষয়টি চমৎকারভাবে আমরা উপস্থাপন করেছি একজন রিয়েলটরের কাছ থেকে, পাশাপাশি একজন হোম লোন অফিসারের কাছ থেকে। অর্থাৎ এই স্বপ্নটিকে বাস্তবায়িত করার জন্য, মেটেরিয়ালাইজ করার জন্য যা যা দরকার ছিল আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।